এই আলমারিটা এখান থেকে এই পর্যন্ত কিভাবে করলাম, তো চলো শুরু থেকেই শুরু করা যাক। প্রথমত বলে রাখি, এটা সম্পূর্ণ কাঠের আলমারি, যেটা 35 বছর আগেকার আমার দাদুর সময়কালের এই আলমারিটি কেনা হয়েছিল। তো ঘরে অনেক দিন ধরে ছিল, আর যেহেতু পুরনো হয়ে গেছে তো অনেক জিনিস তোমার পোকা খেয়ে নিয়েছে, আর কিছু কিছু জিনিস তোমার ওপরে প্লাই যেটা আছে সেটাও প্রায় নষ্ট হয়ে গেছিলো। আর আলমারিটি এতটাই পুরনো হয়ে গেছিলো যে ভাবলাম কেননা এটার ওপরে একটু নতুন করে কালার করা যাক। তবে কালার করার পর সামনেই যেই প্লাই উডটা আছে ওটার ওপরে ভাবছিলাম কিছু একটা আঁকবো, যেটা তোমরা শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো। তবে এই বড় ভিডিওটা একটুখানি বড় হবে, আই থিঙ্ক তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আলমারির পোকা খাওয়ার জায়গাগুলো এমসিল দিয়ে আমি কভার করে দিলাম, আর সামনের যেই প্লাইউডটা ছিল সেখানে কিছু কিছু জায়গায় ফাঁকা অংশ ছিল, যেটা আমি ওই মাস্কিং টেপ দিয়ে ভরে দিয়েছি কিছু কিছু জায়গাটা। তারপর কালারের জন্য এখানে আমি ইউজ করেছি এশিয়ান পেন্টের উড কালারের ব্যবহার করা হয়েছে, আর কালারটি আমি ডার্ক ব্রাউন ইউজ করেছি, কেননা এটা সম্পূর্ণ কাঠের ছিল আর আমি চাইছিলাম না যে এটার অন্য কালার হোক, কেননা কাঠের ওপর ওই ব্রাউনটাই বেশি ভালো লাগে এবং দিলে ওই কাঠ কাঠ মনে হবে। ওর জন্যই ওই ডিপ ব্রাউন কালারটাই আমি চুজ করেছিলাম পুরোটাই। কালারটা কেনার সময় আমি এই রোলারটাও কিনে নিয়েছিলাম, কেননা এই রোলারটা দিয়ে খুব সহজেই কালারটা খুব ভালোভাবে সব জায়গায় সম পরিমাণে মিশে যায়, আর কাজটাও খুব তাড়াতাড়ি হচ্ছিল। ওপর নিচে এবং দুপাশে আমি এই ব্রাউন কালারটা ভালোভাবে করেছিলাম। একটু শুকানোর পর আমি আবার ডবল কোটও করি কিছু কিছু জায়গায়, কিন্তু পুরোটা করতে হয়নি। ওই নিচ দিকটাও আমি সেম এই ব্রাউন কালারটাই করেছি, ওই কালো কালার জায়গাটাও আমি ব্রাউন দিয়ে ঢেকে দিয়েছি। তারপর কিছু কিছু ফাঁকা জায়গায় যেহেতু কালার যায়নি, তার জন্য আমি ওই ব্রাশ দিয়ে ব্রাউন কালারটা ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার হচ্ছে যে এই সামনের প্লাইউডটা, তো ওটার মধ্যে আমি ভাবছিলাম যেরকম প্লাইউডের সামনের কালারটা আছে ওরকমই বানানোর চেষ্টা করেছিলাম। তার জন্য ওই কালারের সাথে আমি হলুদ অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছিলাম। তবে সামনের কালারটা যেরকম আমি চাইছিলাম তো সেরকম তো আসেনি, একটু ডিফারেন্ট এসেছে, ওই মিডিয়াম টোনটা এসেছে। তবে যা এসেছে বেশ কালারটা ভালোই লাগছিল ওই ব্রাউনের সাথে। এবার অনেকজন আমাকে বলছিল যে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্লু কালার করলে হয়তো ভালো লাগতো, কিন্তু না, আমি একটুখানি ওয়ার্ম টোনের রাখতে চেয়েছিলাম সম্পূর্ণ এই কাঠের আলমারিটিতে। যদি আমি ব্লু কালারও ইউজ করতাম তো ওই ব্রাউন কালারের সাথে মানাতো না অতটা ভালো, ওর জন্যই আমি এই পিচ কালারটা আমি ইউজ করেছি সামনের প্লাইটার ওপরে। আর কেননা আমি এই প্লাইটার ওপরে তোমাদের আগেও বলেছিলাম যে কিছু একটা আঁকবো, আর তোমরা অনেকেও আমাকে শর্ট ভিডিওতে কমেন্ট করেছিলেন যে মধুবনী বা কলমকারির এরকম একটা কিছু করতে। তবে বেশিরভাগ কমেন্টের মধ্যে রাধাকৃষ্ণটা এসেছিলো, আর আমি ভাবছিলাম যে রাধাকৃষ্ণটাই করব, তবে কিছু ইউনিক স্টাইলে, যেটা সম্পূর্ণ আলাদা হবে সবার থেকে, আর দেখতেও ভালো লাগবে, একটু মানানসই এই কাঠের আলমারির সাথে। যাই হোক, কাঠের এই আলমারিটা সম্পূর্ণ কালার হয়ে গেছে এবং আমি ওটা একদিনের জন্য আমি রেখে দিয়েছিলাম কালারটা শুকানোর জন্য। তবে একটুখানি একদিনের বেশি রেখেছিলাম, যেহেতু কালারটা শুকোচ্ছিল না আর এখানে ভালো করে রোদ আসছিল না ওর জন্য। তো তারপর সামনের যেই প্লাইটা আছে ওখানে আমি আঁকার জন্য প্রথমেই এই আউটলাইনটা খাতায় এঁকে নিয়েছিলাম রাধাকৃষ্ণ, তোমরা দেখতেই পাবে। তারপর আমি পেন্সিল দিয়ে আউটলাইন করার পর ওই উড কালারটা দিয়ে, মানে যেটা ব্রাউন কালারের উড কালারটা আছে সেটা দিয়েই ওই আউটলাইনের ওপরে আমি আঁকা শুরু করলাম। তো প্রথমে আমি কৃষ্ণ আঁকা শুরু করলাম। এবার হচ্ছে যে অনেকেই ভাববে আমি এত টাইম ল্যাপসে কেন দেখাচ্ছি ভিডিওটা, মানে এত তাড়াতাড়িতে কেন দেখাচ্ছি, কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আর তোমরা খুব বেশি না হয় একটু বোরিং হয়ে যেতে, ওর জন্য আমি একটুখানি আঁকার স্পিডটা বাড়িয়ে দিয়েছি এডিট করে। আর আমি ভাবছিলাম তো হয়তো আঁকাটা একদিনেই কমপ্লিট হয়ে যাবে, কিন্তু না, আমার এই সম্পূর্ণ আউটলাইন করতেই প্রায় 1.5 দিনের মতন আমার টাইম লেগে গেছে এই রাধাকৃষ্ণের এই ব্রাউন কালার দিয়ে সম্পূর্ণ আউটলাইনটা করতেই। এবার একে একে হাত আঁকা, রাধার মুখ এবং তারপর চুলের মধ্যে যেই ফুলগুলো ছিল সেগুলো আমি প্রথমেই এঁকে নিয়েছিলাম এবং তারপর আমি একে একে একটা একটা করে চুল আমি করেছি এবং এই চুলগুলো করতে গিয়ে
জাস্ট আমি পারছিলাম না, মানে এত সূক্ষ্ম সূক্ষ্মভাবে চুলগুলো করতে হচ্ছিল। আর তার মধ্যে রঙটা এতটাই পাতলা ছিল যে মাঝে মাঝে গড়িয়ে পড়ছিল, তো খুবই অসুবিধা হচ্ছিল এই কালারটা দিয়ে করা। আবার বেশি পরিমাণে শুকনো হয়ে গেলেও কালারটা ঠিক লাগছিল না এই প্লাইটার ওপরে। আর অনেকেই ভাবছো যে আমি এখানে কোন তুলিটা ইউজ করছি এই আউটলাইনটা করার জন্য। আমি এখানে সোনাইট 000 তুলিটা ইউজ করছি আউটলাইনগুলো করার জন্য। ভেবেছিলাম আরও সরু সরু করে করব, কিন্তু কালারটা এতটাই মোটা যে সরু সরু করে পড়ছিল না, তাই যেরকম হচ্ছিল তো সেরকমই করেছি। কৃষ্ণের যেই চুলটা আছে ঠিক সেরকমই আমি রাধার চুলটাও করেছি। তবে এই চুলগুলো করার আগে আমি কটা ফুল এঁকে নিয়েছিলাম এবং পাশের যেই টিকলিটি ছিল সেটাও আমি করে নিয়েছিলাম। তারপর ওই একটা একটা করে চুলগুলো বের করেছি ওই সেম তুলিটি দিয়েই, এবং এই তুলিটি দিয়েই কিন্তু পুরো যেই আঁকাটি আছে এটা এই তুলি দিয়েই করা হয়েছে সম্পূর্ণটা। এবার আসছে যে চুলগুলো তো কমপ্লিট হয়ে গেছে, এবার নিচের যেই আঁচলগুলি ছিল তো সেগুলো করছিলাম। এবং আমি ভাবছিলাম যে এই আঁচলগুলির মধ্যেই বেশিরভাগ যেই কাজটা, মানে ডিজাইনের কাজগুলো, প্যাটার্নগুলো, তো ওগুলো আমি এই আঁচলগুলোর ভেতরে করেছি। এবং কিছু কিছু ড্রেসের মধ্যেও ডিজাইনগুলো করা হয়েছে। তবে ডিজাইনগুলি করার আগেই সম্পূর্ণ আউটলাইনটা করে নিয়েছি, যেমন এই ধুতির এবং এই ড্রেসটির যেই আউটলাইনগুলো আছে সেগুলো সম্পূর্ণ করে তারপর আমি যে আঁচলটা আছে তো সেখানে ডিজাইন করা আমি শুরু করলাম। প্রথমে কটা ভেতরে দাগ নিয়ে কিছু কিছু দাগ, কিছু মোটিভ, গোল, রাউন্ড, এরকম করেই যেই ডিজাইনগুলো আছে সেগুলো করলাম। এখানে চাইলে তোমরা ডিজাইনটা বদলে নিতে পারো তোমাদের ভাব অনুযায়ী। তবে আমার মাথায় যেগুলো আসছিল তো সেই ডিজাইনগুলো করছিলাম। আসলে একটু ভরা ভরা হলে ভালো লাগতো, তার জন্য যতটা পারছিলাম যে ডিজাইনগুলো একটু ভরা ভরা করতে। কেন আর ওই সেম রাধার যেই আঁচলটা করলাম, এই কৃষ্ণেরও এই আঁচলটাও আমি সেম এরকমই করব। তবে কিছু কিছু ডিজাইনগুলো আলাদা হবে। এই ডিজাইনগুলোই শুধুমাত্র ওই আঁচলটা, গয়না আর যেই ড্রেসটি পরে আছে রাধাকৃষ্ণ তো ওগুলোর ওপরে আমি করছিলাম। বাদবাকি কিছু কিছু জায়গায় আমি ফাঁকাই রেখেছি। তবে গয়নাগুলির প্রতি অতটা বেশি ডিজাইন না দিয়ে আমি ওই ড্রেসগুলির ওপরেই একটু বেশি ডিজাইনগুলো করেছি, কেননা সম্পূর্ণ এই আলমারিটিতে এই রাধাকৃষ্ণর প্রতিকৃতিটিই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার জন্য ওটাকেই করতে করতে একটু তো টাইম লেগেছে, একটু 1.5 দিনের বেশি লেগে গেছে। তবে পুরোটা কিন্তু কমপ্লিট করতে আমার সম্পূর্ণ 2 দিনই সময় লেগেছে। তাও আমি কাজটি যেটা করছিলাম খুব দ্রুতের সাথেই করছিলাম, যাতে কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো রাধাকৃষ্ণের যেই সম্পূর্ণ প্রতিকৃতি আছে, ভেতরে ডিজাইনগুলো আছে, ওগুলো তো আমি কমপ্লিট করেই নিয়েছিলাম। এবং নিচের দিকে চাইছিলাম কিছু পদ্ম ফুল করতে, সাথে পদ্ম ফুলের পাতাওগুলি থাকবে। খালি আমি তার জন্য ওই আউটলাইনগুলো করে নিলাম, সাথে পদ্ম ফুলের পাতা, পদ্ম ফুলের ডান্ডি আর পদ্ম ফুলের কিছু কড়িও আমি এঁকে নিলাম। এবার হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট, রাধাকৃষ্ণের পেছনের ব্যাকগ্রাউন্ড রং করা। তো প্রথমে ভাবছিলাম যে এটার উপরে হলুদ রং করব, তবে হলুদ রংটা যেয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ডটা অতিরিক্ত বেশি উজ্জ্বল হয়ে সাবজেক্টটাই মেন ফোকাসে আসছিল না, তার জন্য আমি ওই হলুদ রংটা ঢেকে দিই পিঙ্ক কালার দিয়ে। তবে পিঙ্ক কালারটা একটু বেশি পরিমাণে হালকা হয়ে গেছিলো, তারপর আমি ওটার সাথে আর একটু লাল আর একটুখানি খয়েরি ইউজ করে আমি এই কালারটা বানাই। আর এই কালারটা দেওয়ার পর দেখলাম যে মেন ফোকাস আমার সাবজেক্টেই আসছে, ব্যাকগ্রাউন্ডে নয়। তার জন্য সম্পূর্ণ সেই পেছনটার ব্যাকগ্রাউন্ড আমি এই কালারে দিয়ে দিই। আর কালারটা খুব ভালো ম্যাচ খাচ্ছিল এই ব্রাউন কালারটার সাথে। আর অনেকজনে যেমন বলছিলে যে ব্লু কালার দিতে, তো ব্লু কালারটা দিলে ব্যাকগ্রাউন্ডটা বেশি ফোকাস খেয়ে এই সাবজেক্টটা মেন ফোকাসে আসতো না, তার জন্য আমি ওই কালারটা আর চুজ করিনি। এবার হচ্ছে যে এই ফুলগুলো রং করেছি হলুদ দিয়ে, কেননা অনেক কিছু আমি একটুখানি হাইলাইট দেখানোর চেষ্টা করছিলাম এই সাবজেক্টের সাথে সাথে, তাই ওই ফুলগুলোতে আমি হলুদ রঙের ব্যবহার করেছি। তাছাড়াও গয়না এবং মাথার যেই ফুলগুলো আছে রাধাকৃষ্ণের, ওগুলো আমি হলুদ রং দিয়ে করি। এবং ফুলগুলো হলুদ রং করে
আমি আমার এই পিঙ্ক কালারটা একটুখানি বেঁচে গিয়েছিলো, তাই ভাবলাম যে ফুলগুলো তো একটু পিঙ্ক কালার করি, কেননা এগুলো পদ্ম ফুল করেছি। তারপর সবশেষে এই সাদা কালার দিয়ে যেখানে যেখানে খুব হাইলাইট পার্ট, যেমন চোখ, নাকের সামনে, অঙ্গের সামনে আর কিছু কিছু জুয়েলারিগুলোও আছে, সেগুলো আমি এই সাদা রং দিয়ে ফুটিয়ে তুলেছি। এবং সম্পূর্ণ আলমারির পাশ দিয়ে ফোঁটা ফোঁটা করে কিছু আমি সাদা রং দিয়ে কিছু কিছু মোটিভও আমি করে দিই। তো এই হচ্ছে 35 বছর পুরনো কাঠের এই আলমারিটির ওপরে নতুনভাবে রং করে আমার এই আঁকাটি করা, যেখানে আমি তোমাদের দেখালাম এই রাধাকৃষ্ণর পেন্টিংটি করে, যেটা সম্পূর্ণ উড কালার দিয়ে করা হয়েছে। তো তোমরা চাইলে তোমাদের বাড়ির পুরনো জিনিসগুলো ফেলে না দিয়ে এইভাবে নতুন করে রিক্রিয়েট করতে পারো। আজকের করা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে বলে দিয়ে যেও, আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।